বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ ও সুধী মণ্ডলী, আসসালামু আলাইকুম। তোমাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজ আমি তুফাইল আহমেদ খান মিল্কি, সহকারী শিক্ষক, কৃষি বিশ্ববিদ্যালয় হাই স্কুল, ময়মনসিংহ, আজ দ্বিতীয় দিনের মতো অনলাইন ক্লাসে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সবাই ভালো থাকো, ঘরে থাকো এবং সুস্থ থাকো, এটাই কামনা করি। আজ আমি নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বিষয় নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। নবম দশম শ্রেণীর দ্বিতীয় অধ্যায় এবং পঞ্চম অধ্যায়, এই দুইটা অধ্যায় নিয়ে আমি আজকে আলোচনা করব। প্রথমে যাচ্ছি আমি দ্বিতীয় অধ্যায় লেনদেনে। দ্বিতীয় অধ্যায় লেনদেন। সবাই মনোযোগ দিয়ে শুনবে, ভালো করে বোঝার চেষ্টা করবে। ভালো করে যদি শুনো মনোযোগ সহকারে, অবশ্যই তোমাদের কাজে লাগবে। আর সবাই খাতা কলম, বই, ক্যালকুলেটর, স্কেল, একথা হিসাব বিজ্ঞানের গাণিতিক সমস্যা সমাধান করবে যা যা উপকরণ দরকার সবকিছু নিয়ে তোমরা প্রস্তুত থাকো। লেখো লেনদেন। প্রথমে আমি লেনদেন নিয়ে আলোচনা করব। লেনদেন। দ্বিতীয় অধ্যায় হচ্ছে লেনদেন। এখন অঙ্ক করার আগে আমি তোমাদের হিসাব বিজ্ঞানের যে মূল বিষয়গুলো, মূল জিনিসগুলো, এগুলো আগে তোমাদের সাথে আমি শেয়ার করব, বোঝানোর চেষ্টা করব আমার সাধ্যমতো। তোমরা মনোযোগ দিয়ে শুনবে, বোঝার চেষ্টা করবে। লেনদেন। লেনদেন হচ্ছে হিসাব বিজ্ঞানের মূল ভিত্তি। এই লেনদেনটা হচ্ছে হিসাব বিজ্ঞানের মূল ভিত্তি। লেনদেন ব্যতীত হিসাব বিজ্ঞানের অস্তিত্ব নাই। লেনদেন যদি সংগঠিত না হয় তাহলে কাকে হিসাব করব? লেনদেন হিসাব করতে হবে। সুতরাং লেনদেন জিনিসটা কি সেটা আগে ভালো করে আমাদের বুঝতে হবে। লেনদেনের আবিধানিক অর্থ হচ্ছে আদান প্রদান। এক পক্ষ প্রদান করবে, আরেক পক্ষ গ্রহণ করবে। এটাই হচ্ছে লেনদেনের আবিধানিক অর্থ। আমি তোমাদেরকে একটু ভিন্ন অঙ্গিকে আমার মতো করে লেনদেনটাকে বোঝাতে চাচ্ছি। একটু মনোযোগ দিয়ে শুনো। আমাদের এই পৃথিবীতে কত কিছু না ঘটে। যত কিছু ঘটে পৃথিবীতে, এই সকল কিছুকে বলা হয় ঘটনা। আশা করি আমি সহজ করে বলছি, তোমরা বুঝতে পারবে। পৃথিবীতে যত কিছু ঘটে এই সকল কিছুকে বলা হয় ঘটনা। আর আমি তোমাদেরকে লেনদেন বোঝানোর জন্য এই ঘটনাগুলোকে দুই ভাগে ভাগ করি। ধরে নাও দুই ভাগে বিভক্ত ঘটনাগুলো। পৃথিবীর সকল ঘটনা দুই ভাগে বিভক্ত। এক হচ্ছে অর্থ সম্পৃক্ত ঘটনা, দুই হচ্ছে অর্থ সম্পর্কহীন ঘটনা। মানে অর্থ সম্পর্ক যুক্ত ঘটনা, আর একটা হচ্ছে অর্থ সম্পর্কহীন ঘটনা। এখন অর্থ সম্পর্ক যুক্ত ঘটনা হচ্ছে যে সকল ঘটনার সাথে অর্থ সম্পর্ক যুক্ত থাকে বা অর্থ সম্পৃক্ত থাকে, সেই সকল ঘটনাকে বলা হয় অর্থ সম্পর্ক যুক্ত ঘটনা। আর যে সকল ঘটনার সাথে অর্থ সম্পৃক্ত নয় বা অর্থ সম্পর্কযুক্ত নয়, সে সকল ঘটনা হচ্ছে অর্থ সম্পর্কহীন ঘটনা। মনে হয় সবাই বুঝতে পারছো? এখন লেনদেন হচ্ছে আমার মতে যে সকল ঘটনার সাথে অর্থ সম্পৃক্ত। আমার মতে লেনদেন হচ্ছে যে সকল ঘটনার সাথে অর্থ সম্পৃক্ত এবং যে সকল ঘটনার দ্বারা আর্থিক অবস্থার পরিবর্তন ঘটে, সেই সকল ঘটনাকে লেনদেন বলে। আর যে সকল ঘটনা সাথে অর্থ সম্পৃক্ত নয় বা যে সকল ঘটনার দ্বারা আর্থিক অবস্থার পরিবর্তন ঘটে না, সে সকল ঘটনা লেনদেন বলে না, বা সে সকল ঘটনা শুধু ঘটনা। তাই আমরা আরেকটা কথা বলতে পারি যে সকল ঘটনা লেনদেন নয়, কিন্তু সকল লেনদেন ঘটনা। আশা করি সবাই বুঝতে পেরেছ। লেনদেন
জিনিসটা কি। যদি লেনদেন তুমি না বুঝো, লেনদেন চিহ্নিত না করতে পারো, তাহলে তুমি লেনদেন নয় যেগুলো, এগুলো তো তুমি হিসাব বিজ্ঞানের নিয়ম অনুযায়ী তুমি হিসাব করে ফেলবে, তাহলে তোমার হিসাবে ভুল হয়ে যাবে। সুতরাং তোমাকে লেনদেন জিনিসটা চিনতে হবে, চিহ্নিত করতে হবে, লেনদেনটাকে তুমি আলাদা করতে হবে, কোনগুলো লেনদেন কোনগুলো লেনদেন নয়, এটা তোমাকে আগে বাছাই করতে হবে, তারপরে তোমাকে হিসাব করতে হবে। এখন দেখো লেনদেন জিনিসটা কি আমরা বুঝতে পারলাম। এখন আমরা যাবো লেনদেনের প্রকারভেদ। লেনদেন কত প্রকার, কিভাবে কিভাবে কত প্রকার। সাধারণভাবে লেনদেন হচ্ছে দুই ধরনের। সাধারণভাবে লেনদেন দুই ধরনের। এক হচ্ছে বাহ্যিক লেনদেন। দেখো প্রয়োজন লিখতে পারো, সাধারণত লেনদেন দুই ধরনের। যথা এক বাহ্যিক লেনদেন, দুই অভ্যন্তরীণ লেনদেন। অভ্যন্তরীণ লেনদেন। লেনদেন সাধারণত দুই ধরনের। এক হচ্ছে বাহ্যিক লেনদেন, আর একটা হচ্ছে অভ্যন্তরীণ লেনদেন। বাহ্যিক লেনদেনটা হচ্ছে ব্যবসার বাহিরে যদি লেনদেন সংঘটিত হয় সে সকল লেনদেনকে বাহ্যিক লেনদেন বলে, আর অভ্যন্তরীণ লেনদেন হচ্ছে ব্যবসার ভিতরের লেনদেনগুলোকে। এখন তোমরা হয়তো প্রশ্ন করতে পারো যারা ক্লাস 10-এ আছো, কারণ ক্লাসটা তো 9 এবং 10 সকলের জন্য। প্রশ্ন করতে পারো, স্যার আমরা ক্লাস 10-এ পড়ি, আমাদের জন্য লেনদেন পড়াটা বা লেনদেন তো আমরা অনেক আগে পড়ে ফেলেছি, তাহলে আমাদের জন্য লেনদেনটা কেন? আমি ক্লাস করছি কিন্তু নবম এবং দশম শ্রেণীর জন্য। আমাদের দেশে বিশেষ করে সারা বিশ্বে, আমাদের দেশেও একটা মহামারী, করোনা ভাইরাস মহামারী চলছে। এই মহামারীর জন্য গত মার্চ মাস থেকে কিন্তু স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান সকল কিছু বন্ধ। সুতরাং নবম শ্রেণীর ক্লাস কিন্তু বেশি একটা হিসাব বিজ্ঞান হয়নি, বেশি একটা মানে হয় না বললেই চলে। সুতরাং নবম শ্রেণীর স্টুডেন্টদের জন্য লেনদেনটা অনেক জরুরি, প্লাস দশম শ্রেণীর স্টুডেন্টদের জন্য লেনদেনটা জরুরি আছে। কারণ এই লেনদেন যদি না বুঝি তাহলে হিসাব বিজ্ঞানের অঙ্ক কিভাবে করব, লেনদেন চিহ্নিত কিভাবে করব, এই গেল লেনদেন। আর আমি আর একটা জিনিস তোমাদেরকে বোঝাবো আজকে বিশেষ করে তোমাদের হিসাব বিজ্ঞান অঙ্ক করার যে মূল তথ্য, মূল উপাদান, মূল উপকরণ, হ্যাঁ, সেগুলো তোমাদেরকে ভালোভাবে বোঝানোর চেষ্টা করব। গেল বাহ্যিক লেনদেন আর অভ্যন্তরীণ লেনদেন, মুছে ফেললাম। এখন লেনদেন সাধারণত দুই প্রকার গেল, আরেকটা পদ্ধতি আছে, আরেকটা লেনদেনের প্রকারভেদের পদ্ধতি আছে, সেটা হচ্ছে প্রকৃতি বা বৈশিষ্ট্য। প্রকৃতি বা বৈশিষ্ট্য। প্রকৃতি বা বৈশিষ্ট্যের ভিত্তিতে প্রকৃতি বা বৈশিষ্ট্যের ভিত্তিতে লেনদেন দুই প্রকার। লিখতে পারো সবাই, প্রকৃতি বা বৈশিষ্ট্যের ভিত্তিতে লেনদেন হচ্ছে দুই প্রকার। যথা এক মূলধন জাতীয় লেনদেন, আরেকটা হচ্ছে মুনাফা জাতীয় লেনদেন। মুনাফা জাতীয় লেনদেন। কি বললাম? প্রকৃতি বা বৈশিষ্ট্যের ভিত্তিতে লেনদেন দুই প্রকার। যথা মূলধন জাতীয় লেনদেন, মুনাফা জাতীয় লেনদেন। একটু আগে আমরা পড়েছি সাধারণত লেনদেন হচ্ছে দুই প্রকার, বাহ্যিক লেনদেন আর হচ্ছে অভ্যন্তরীণ লেনদেন। বাহ্যিক লেনদেন হচ্ছে ব্যবসার ভিতরে, বাহ্যিক লেনদেন হচ্ছে ব্যবসার বাহিরে, আর অভ্যন্তরীণ লেনদেন হচ্ছে ব্যবসার
ভিতরের লেনদেন। আর এখানে হচ্ছে প্রকৃতি বা বৈশিষ্ট্য, লেনদেন চেনার জন্য যে বৈশিষ্ট্যগুলো আছে ওই বৈশিষ্ট্যের ভিত্তিতে লেনদেন হচ্ছে এই দুই প্রকার, মূলধন জাতীয় লেনদেন আর একটা হচ্ছে মুনাফা জাতীয় লেনদেন। এখন এটা আবার মূলধন জাতীয় ও মুনাফা জাতীয় লেনদেনের আরেকটা অধ্যায় আছে, সেটা হচ্ছে চতুর্থ অধ্যায়। কিন্তু আমরা সেই বিস্তারিত আলোচনায় যাব না। লেনদেন যে দুই প্রকার প্রকৃতি অনুযায়ী সেটা জাস্ট বুঝেই আমি চলে যাব। মূলধন জাতীয় লেনদেন হচ্ছে যে সকল লেনদেন অনিয়মিত, বারবার ঘটে না, অনিয়মিত, সে সকল লেনদেনকে বলা হয় মূলধন জাতীয় লেনদেন। যেমন যন্ত্রপাতি ক্রয় বা ব্যবসার যন্ত্র, যে যন্ত্রের মাধ্যমে তুমি ব্যবসার পণ্য তৈরি করো বা পণ্য উৎপাদন করো, হ্যাঁ, সেই যন্ত্র তুমি ক্রয় করছো, যন্ত্রপাতি ক্রয়, এটা মূলধন জাতীয় লেনদেন। কারণ যন্ত্র সবসময় ক্রয় করা হয় না, একবার যন্ত্রপাতি ক্রয় করলে সেটা দীর্ঘদিন চলে যায়, এমনও আছে 10 বছর 20 বছর চলে যেতে পারে। সুতরাং যন্ত্রপাতি ক্রয় হচ্ছে মূলধন জাতীয় লেনদেন। এরকম মুনাফা জাতীয় লেনদেন, মুনাফা জাতীয় লেনদেন হচ্ছে যে সকল লেনদেন নিয়মিত, বারবার ঘটে। ব্যবসার এমন কিছু লেনদেন আছে সব সময় হবে, প্রতিদিন, প্রতি সপ্তাহে, প্রতি মাসে, প্রতি বছর। এটা হচ্ছে সীমাবদ্ধতা, বছরের উপরে যাবে না। 1 বছরের উপরে সীমানা হয়ে গেলেই সেটা হয়ে যাবে মূলধন জাতীয়। তাহলে সেটা কি? বেতন, কমিশন, ভাতা ইত্যাদি ইত্যাদি যেগুলো খরচ আছে, নিয়মিত খরচ, সেটি হচ্ছে মুনাফা জাতীয় লেনদেন। এই হচ্ছে প্রকৃতি অনুযায়ী লেনদেন দুই প্রকার এবং কাকে বলে বুঝালাম। বিস্তারিত যাব না, কারণ বিস্তারিত ওই আরেকটা অধ্যায় আছে, চতুর্থ অধ্যায়। সেই অধ্যায়টা শুধু মূলধন ও মুনাফা জাতীয় লেনদেনের জন্যই। এখন আমরা লেনদেনের বৈশিষ্ট্য নিয়ে একটু আলোচনা করব। লেনদেন চিনতে হবে, লেনদেনের বৈশিষ্ট্য, এটা মুছে ফেললাম। লেনদেনের বৈশিষ্ট্য, লেনদেনের প্রকৃতি বা বৈশিষ্ট্য লেনদেনের প্রকৃতি বা বৈশিষ্ট্য। এক, প্রথমে হচ্ছে আর্থিক অবস্থার পরিবর্তন। আর্থিক অবস্থার পরিবর্তন। এক নম্বর বৈশিষ্ট্য হচ্ছে আর্থিক অবস্থার পরিবর্তন। যে ঘটনার দ্বারা ব্যবসার আর্থিক অবস্থার পরিবর্তন হবে, সেই সকল ঘটনাকে লেনদেন বলা হবে। এটা হচ্ছে একটা বৈশিষ্ট্য। 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে অর্থের অঙ্কে পরিমাপযোগ্য। অর্থের অঙ্কে পরিমাপযোগ্য। অর্থের অঙ্কে পরিমাপযোগ্য। 3, অর্থের অঙ্কে পরিমাপযোগ্য। 3, আমি সবগুলো লিখে নিই যে কটা বৈশিষ্ট্য আছে। দ্বৈত সত্তা। 4, স্বয়ং সম্পূর্ণ। 'সম্পূর্ণ ও স্বতন্ত্র'। 5 নম্বর হচ্ছে আর্থিক অবস্থা পরিবর্তন, অর্থের অঙ্কে পরিমাপযোগ্য, দ্বৈত সত্তা, স্বয়ংসম্পূর্ণ, স্বতন্ত্র। তারপরে হচ্ছে ঐতিহাসিক ঘটনা। তারপরে হচ্ছে 6, দৃশ্যমানতা। 7, হিসাব সমীকরণে
প্রভাব বিস্তার। এই 7টা হচ্ছে লেনদেনের বৈশিষ্ট্য। একটু মনোযোগ দিয়ে শোনো, বোঝার চেষ্টা করো। আর্থিক অবস্থার পরিবর্তন, যে সকল ঘটনার দ্বারা ব্যবসার আর্থিক অবস্থার পরিবর্তন ঘটে, হয় কমবে নয় বাড়বে, সেই সকল ঘটনা হচ্ছে লেনদেন। 2, অর্থের অঙ্কে পরিমাপযোগ্য। লেনদেনটা হতে হবে অর্থের অঙ্কে পরিমাপযোগ্য, যে এত টাকা বা এত টাকা, পরিমাপ থাকতে হবে, মানে অঙ্কটা, অর্থের অঙ্কটা। যেমন তুমি একটি কলম দোকান থেকে কিনে এনেছো, 10 টাকা দিয়ে কলমটা কিনে এনেছো, তুমি 10 টাকা দোকানদারকে প্রদান করেছো, দোকানদার তোমাকে কলমটা দিয়েছে। এখানে তোমার 10 টাকা কমছে, ব্যবসায়ীর দোকানদারের 10 টাকা বৃদ্ধি পেয়েছে। এখানে কিন্তু লেনদেন, কারণ অর্থের অঙ্কে পরিমাপযোগ্য। এটা কলমটার দাম 10 টাকা, তুমি তাকে দিয়েছো। কিন্তু ওই কলমটাই যখন তুমি আমি তোমার স্যার, আমাকে এনে তুমি গিফট করলে, স্যার কলমটা আমি আপনাকে গিফট করলাম, তখন কিন্তু এই কলমটা আমার টাকা দিয়ে মূল্যায়ন করা যাবে না। টাকা 10 টাকা না 5 টাকা না 25 টাকা, সেটা আমি চিন্তা করব না, করাও ঠিক হবে না। এখানে হচ্ছে স্টুডেন্ট, তুমি আমাকে কলমটা গিফট করেছো, কলমটাই কত দাম সেটা মুখ্য বিষয় না। এখানে কিন্তু এটা লেনদেন না, যদিও এখানে দুটি পক্ষ আছে। ছাত্র তুমি, আমি তোমার টিচার, তুমি আমাকে কলমটা গিফট করেছো, আমি নিলাম। এখানে দুটি পক্ষ আছে, কিন্তু এটা অর্থের অঙ্কে পরিমাপযোগ্য নয়, সুতরাং এটি লেনদেন নয়। 3, দ্বৈত সত্তা। দ্বৈত সত্তা হচ্ছে এখানে দুটি পক্ষ। এই যে বললাম, প্রত্যেকটা লেনদেনের সাথেই দুটি পক্ষ থাকবে, এক পক্ষ প্রদান করবে আর এক পক্ষ গ্রহণ করবে। 4, স্বয়ং সম্পূর্ণ ও স্বতন্ত্র। স্বয়ং সম্পূর্ণ ও স্বতন্ত্র, প্রত্যেকটা লেনদেন এক একটা লেনদেন থেকে আলাদা, কোনো লেনদেনের সাথে কোনো লেনদেনের সম্পর্ক নেই। ঐতিহাসিক ঘটনা, এমন কিছু কিছু ঐতিহাসিক ঘটনা আছে যেগুলো পিছনে অথবা ভবিষ্যতে, সেগুলো লেনদেন হবে। দৃশ্যমানতা, সব লেনদেন দেখা যাবে এমন কোনো কথা না, দেখা যাবে দেখা যাবে না, সেটাও লেনদেন হবে। কোন লেনদেন দৃশ্যমান, কোন লেনদেন দৃশ্যমান নয় বা অদৃশ্য। যেমন আসবাবপত্র ক্রয় 20,000 টাকা, এটা লেনদেন। নগদ টাকা তোমার হ্রাস পেয়েছে, সম্পদ আসবাবপত্র সম্পদ বৃদ্ধি পেয়েছে, দুইটাই সম্পদ, নগদপত্র সম্পদ, আসবাবপত্র সম্পদ, একটা হ্রাস পেয়েছে আর একটা বৃদ্ধি পেয়েছে। এখানে আসবাবপত্রটা তোমার দেখা যাচ্ছে যে তুমি একটা আসবাবপত্র কিনে এনেছো, এটাও এটা হচ্ছে দৃশ্যমান। আর এই আসবাবপত্রটা তোমার 5 বছর পর তুমি যখন বিক্রি করতে যাবে, তখন এটার দাম 20,000 টাকা হবে না, হয়তোবা 5 বছর পর এটার দাম হবে 13,000 টাকা। কারণ এটা তুমি ব্যবহার করেছো, পুরাতন হয়েছে, এটা একটু নরম হয়েছে বা এটার স্থায়িত্ব কমেছে, এই জন্য এটার দাম তখন হবে 13,000 টাকা। 20,000 টাকা দিয়ে কিনছিলে 5 বছর আগে, 5 বছর পর এটা 13,000 টাকা দিয়ে তুমি বিক্রি করেছো। তাহলে কি দেখা যাচ্ছে এখানে, 20,000 টাকার সম্পদ, 20,000 টাকার আসবাবপত্র তুমি 13,000 টাকা দিয়ে বিক্রি করেছো, এতে 7,000 টাকা তুমি কম পেয়েছো। এই 7,000 টাকা হচ্ছে তোমার অবচয়, সম্পদের, স্থায়ী সম্পদের অবচয়। অবচয় হচ্ছে লেনদেন, অদৃশ্য, এটা দেখা যায় না, দৃশ্যমান নয়। কিন্তু আসবাবপত্রটা তুমি কিনে এনেছো, এটা দৃশ্যমান, তুমি 20,000 টাকা দিয়ে কিনে এনেছো, কিন্তু 5 বছর পর যে তোমার 5,000 টাকা দাম কমলো, এটা হচ্ছে অবচয়। এই অবচয় হচ্ছে অদৃশ্য লেনদেন, এই জন্য বলছে দৃশ্যমানতা। হিসাব সমীকরণে প্রভাব বিস্তার। হিসাব সমীকরণ, এটা অনেকেই জানো, হয়তো অনেকে জানো না। হিসাব সমীকরণ হচ্ছে একটা সূত্র। হিসাব সমীকরণ, মূল সমীকরণ হচ্ছে A = L + E। এই সমীকরণের যে 3টা উপাদান আছে, 3টা উপাদানে প্রভাব বিস্তার হবে, মানে যে কোনো উপাদান হ্রাস পাবে অথবা বৃদ্ধি পাবে, এটা হচ্ছে হিসাব সমীকরণের প্রভাব বিস্তার। মুসলাম, এরপরে আমরা যাব লেনদেন জিনিসটা কি বুঝলাম, লেনদেনের বৈশিষ্ট্য বুঝলাম। এরপরে আমরা যাব সমীকরণ, হিসাব সমীকরণ। আর একটা কথা বলে নিই, তোমরা মনোযোগ দিয়ে শোনো এবং বোঝার চেষ্টা করবে। যুদ্ধে গেলে, যে কোনো যুদ্ধে তুমি যদি যাও, তুমি বা আমি যেই যাই, খালি হাতে কিন্তু যাওয়া যাবে না, কল্পনাই করা যাবে না যে আমি খালি হাতে যুদ্ধ করতে যাব, কেউ কল্পনা করতে পারবে না। যুদ্ধ মানেই অস্ত্র শস্ত্র সহ তোমাকে যুদ্ধ করতে হবে, অস্ত্রের মাধ্যমে।
এখন এই যুদ্ধের ক্ষেত্রে তুমি যদি অস্ত্র ব্যতীত বা অস্ত্র তুমি চিনো না, অস্ত্রটা চালাইতে পারো না, অস্ত্রটা কেমনে গুলি করতে হবে বা শুট করতে হবে তুমি জানো না, বোঝো না, বা অস্ত্র নিয়েও যাওনি, তাহলে কি যুদ্ধক্ষেত্রে তুমি নিশ্চিত পরাজিত হবে। সেটা সবাই আমরা বুঝি, জানি, স্বীকারও করি। সেরকম হিসাব বিজ্ঞানের অঙ্ক করার আগে বা গাণিতিক সমস্যা সমাধান করার পূর্বে এই হিসাব বিজ্ঞান অঙ্ক করার জন্য কিছু অস্ত্র আছে, কিছু তথ্য উপাত্ত আছে, যেগুলো তুমি যদি ভালো করে আয়ত্ত করতে পারো বা বুঝতে পারো, তাহলে যে কোনো অঙ্ক কঠিন মনে হবে না, একদম পানির মতো সহজ মনে হবে। কিন্তু যদি তুমি ওই উপাত্তগুলো বা তথ্যগুলো বা ওই অস্ত্রগুলো তুমি যদি ভালো করে না চিনো, না বুঝো বা যথাস্থানে প্রয়োগ করতে না পারো, তাহলে হিসাব বিজ্ঞানের অঙ্ক তোমার কাছে অনেক কঠিন মনে হবে, এটাই স্বাভাবিক। তাই আমি আজকে অঙ্ক করাবো, শেষে একটু অঙ্ক করাবো, গাণিতিক সমস্যা সমাধান করাবো, কিন্তু এর আগ পর্যন্ত আমি তোমাদের ওই হিসাব বিজ্ঞানের অঙ্কের যে হাতিয়ারগুলো, অস্ত্রগুলো বা ও তথ্যপাত্রগুলো যেগুলো ছাড়া হিসাব বিজ্ঞানের অঙ্ক হবে না, সেইগুলো তোমাদেরকে আমি বোঝাচ্ছি। প্রথমেই হিসাব সমীকরণ আনছি, লেনদেন তো গেলই, হিসাব সমীকরণ ভালো করে বুঝবে, মনোযোগ দিয়ে, এবং প্রয়োজনে আমার কথাগুলো লিখে ফেলবে কাগজে, খাতার মধ্যে। হিসাব সমীকরণ, মূল হিসাব সমীকরণ হচ্ছে এ সমান এল প্লাস ই। এই তিনটা হিসাব সমীকরণের যে তিনটা উপাদান এ এল ই, এই তিনটা উপাদানের মধ্যে হিসাব বিজ্ঞানের যত গাণিতিক সমস্যা সমাধান আছে সব কিছু এই তিনটা উপাদানের মধ্যে। তুমি শুধু 9-10 না, 9-10, হ্যাঁ, ইন্টারমিডিয়েট, অনার্স, মাস্টার্স, MBA, BBA, যত কিছু আছে, CA, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, যত পড়াশোনা আছে কমার্সের বিষয়ে, হিসাব বিজ্ঞান বিষয়ে, সকল কিছু এই তিনটা উপাদানের মধ্যে নিহিত আছে। এরা সত্য কথা এবং ভালো করে বুঝতে হবে। এ মানে কি, এখন দেখি আমরা, এ হচ্ছে অ্যাসেটস, অ্যাসেটস, এর বাংলা কি, সম্পদ। আর এল হচ্ছে লাইবিলিটিস, লাইবিলিটিস, লাইবিলিটিস মানে দায়। এরপরে ই, ই হচ্ছে ইকুইটি, ইকুইটি, ইকুইটি হচ্ছে মালিকানা সত্ত্ব, মালিকানা সত্ত্ব। ভালো করে বুঝো, ভালো করে মনোযোগ দিয়ে। এই যে এ মানে অ্যাসেটস, সম্পদ, তোমার ব্যবসা, যত কিছু, তুমি হিসাব বিজ্ঞানের ছাত্র, তুমি ব্যবসা শিক্ষার ছাত্র, তুমি যখন তোমার ব্যবসা শিক্ষার তিনটা বই পড়াশোনা করবে, হিসাব বিজ্ঞান, ব্যবসা উদ্যোগ, ফিনান্স ও ব্যাংকিং, তখন তোমাকে মনে করতে হবে তুমি একজন বড় বিজনেসম্যান, মানে ব্যবসায়ী। তাহলেই তোমার কাছে সবকিছু সহজ হয়ে যাবে। তোমার ব্যবসার সকল সম্পদ, স্থায়ী সম্পদ, চলতি সম্পদ, যত রকম সম্পদ আছে সবগুলোকে এ দ্বারা বোঝানো হবে। এ মানে অ্যাসেট মানে সম্পদ, আর এ হচ্ছে লাইবিলিটিস মানে দায়। তোমার ব্যবসার দায় আছে, কিছু দায়, কোনগুলো, যেগুলো দিতে হবে, অন্যজনকে তুমি দিতে বাধ্য, সেগুলো হচ্ছে দায়, এগুলো। ই হচ্ছে ইকুইটি, মালিকানা সত্ত্ব। ব্যবসার মধ্যে মালিকের যে অধিকার বা মালিকের যা 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 দাবি, এগুলো হচ্ছে মালিকানা সত্ত্ব। কারণ তুই বলতে পারো ব্যবসার মালিকই তো সব, ব্যবসার মালিক, সে ব্যবসা প্রতিষ্ঠা করছে, হ্যাঁ, তার অধিকার তো সব পুরাটাই না। এখানে একটা কথা আছে, একটু মনোযোগ দিয়ে শুনো। ব্যবসা তুমি, আমি, আমরা যারা সবাই করতে চাই, ব্যবসা করার কিছু নিয়ম আছে। প্রত্যেকটা দেশে, প্রত্যেকটা রাষ্ট্রের কিছু নিয়ম, বিধিবিধান আছে। তুমি ব্যবসা করতে পারবে, কিন্তু এই বিধিবিধানগুলো, নিয়মগুলো পালন করে তোমাকে ব্যবসা করতে হবে। তুমি যদি শহরে, পৌরসভায় বা কোনো সিটিতে ব্যবসা করতে চাও, তাহলে তোমাকে প্রথমেই ব্যবসার অনুমতি নিতে হবে। কার কাছ থেকে?
পৌরসভা হলে পৌরসভার মেয়রের কাছ থেকে, সিটি হলে সিটির মেয়রের কাছ থেকে, অথবা অন্য জায়গা হলে ডিস্ট্রিক্ট কাছ থেকে বা উপজেলা নির্বাহী অফিসারের কাছ থেকে তোমাকে ব্যবসার অনুমতিপত্র নিতে হবে, পারমিশন নিতে হবে। এটার নাম হচ্ছে ট্রেড লাইসেন্স, যাকে বলে। যারা ব্যবসা করে তারা অনেক বোঝে, তোমরা বুঝবে। ট্রেড লাইসেন্স ব্যবসার অনুমতিপত্র, এবং সেই অনুমতিপত্রের মধ্যে একটা ফর্ম আছে, ওই ফর্মের মধ্যে তোমাকে আবেদন করতে হবে। এই ফর্মের মধ্যে তোমার ব্যবসার নাম কি লিখতে হবে, ব্যবসার মালিকের নাম কি লিখতে হবে, ঠিকানা কি লিখতে হবে, এই তথ্যগুলো সন্নিবেশিত করতে হবে। তাহলে কি দেখা যাচ্ছে, ব্যবসার নাম, তোমাকে প্রথমে একটা ব্যবসার নাম দিতে হবে। যে কোনো নাম দিলা তুমি, কাজল ব্রাদার্স লিমিটেড অথবা হাসান এন্ড সন্স লিমিটেড, এরকম যে কোনো নাম দিবা। এই ব্যবসার নামের সাথে হয়তো ব্যক্তির নাম বা মালিকের নাম জড়িত থাকতে পারে, কিন্তু ব্যবসার একটা নাম দিতে হবে, দিয়ে এই ব্যবসার অনুমতিপত্র নিতে হবে। তখন কি দাঁড়াবে, যখনই তুমি ট্রেড লাইসেন্স নিয়ে নিবে তখনই কিন্তু ব্যবসার একটা আলাদা নাম হয়ে যাবে, তোমার নামে চলবে না, ব্যবসার নামে চলবে। তখন এই ব্যবসা থেকে, ব্যবসা শুরুর সময় আমি মালিক, আমি যা যা দিয়েছি এগুলো আমার মূলধন। মূলধন হচ্ছে মূল মালিকানা সত্ত্ব, ইকুইটি। আর ব্যবসা চলছে, ক্রয় বিক্রয়, আয় ব্যয়, লাভ লোকসান সব হচ্ছে। বছর শেষে বা একটা নির্দিষ্ট সময় শেষে যখন লাভ হবে ব্যবসা, সেই লাভটা কে নিবে, মালিক মানে আমি। তাহলে মালিকানা সত্ত্ব, মূল মালিকানা সত্ত্ব কি, মূলধন। তারপর ব্যবসার লাভ হলে কে নিবে, মালিক। তাহলে মূলধনের সাথে ওই লাভটা বা আয়টা যোগ হবে। আর যদি ব্যবসায় লস হয়, সেই লসটাও মালিককে বহন করতে হবে, মূলধন থেকে মাইনাস হবে। সুতরাং ব্যবসার নির্দিষ্ট একটা নাম থাকবে, ওই নামই ব্যবসা চলবে। এই জন্য মালিকানা সত্ত্ব হচ্ছে মালিকের যা যা অধিকার ব্যবসাতে, ওইগুলি হচ্ছে মালিকানা সত্ত্ব। গেল হিসাব সমীকরণের মূল সমীকরণ, এবং মূল সমীকরণের উপাদান কয়টা, তিনটা, মনে রাখতে হবে। হিসাবের মূল সমীকরণের উপাদান হচ্ছে তিনটা। এখন আমরা এই হিসাব সমীকরণের মূল সমীকরণটা আমরা বুঝলাম। এখন যাব আমরা হিসাব সমীকরণের বর্ধিত রূপ। এটা হলো মূল, এটার বড় একটা আকার আছে। হিসাব সমীকরণের বর্ধিত রূপ আছে একটা। হিসাব সমীকরণের বর্ধিত রূপ। হিসাব সমীকরণের বর্ধিত রূপ হচ্ছে এ সমান এল প্লাস ব্র্যাকেট সি প্লাস আর মাইনাস ইএক্স মাইনাস ডি। এটা হচ্ছে হিসাব সমীকরণের বর্ধিত রূপ। একটু খেয়াল করো, আগে যে হিসাব সমীকরণ ছিল এটা কি ছিল, এটা ছিল এ সমান এল প্লাস ই। মূল সমীকরণ ছিল এটা, একটু খেয়াল করো। হিসাব সমীকরণের মূল সমীকরণ ছিল এ সমান এল প্লাস ই। এখন এই সমীকরণেরই বর্ধিত রূপ হচ্ছে এটা, মানে বড় আকার কি, এ সমান এল প্লাস সি প্লাস আর মাইনাস এক্স মাইনাস ডি, এটা ব্র্যাকেট। তাহলে আগের সমীকরণের যে মূল সমীকরণ ছিল, এ ছিল, এখানে আছে, পরিবর্তন হয়নি। আগে এল ছিল, এখানে এল আছে, কোনো পরিবর্তন হয়নি। আগে ই ছিল, ই মানে কি, ইকুইটি। ই ছিল, এখানে ই এর পরিবর্তে আসছে সি প্লাস আর মাইনাস এক্স মাইনাস ডি। এটা কেন আসছে, কারণটা কি, একটু মনোযোগ দিয়ে শোনো, বোঝাচ্ছি। ই মানে ইকুইটি, মালিকানা সত্ত্ব। ই হচ্ছে ইকুইটি, এই ই হচ্ছে ইকুইটি। ইকুইটি মানে মালিকানা সত্ত্ব। ইকুইটি হচ্ছে মালিকানা সত্ত্ব। এখন এই মালিকানা সত্ত্ব পরিবর্তে সি প্লাস আর মাইনাস এক্স মাইনাস ডি বসছে। ভালো করে শুনো, গুরুত্বপূর্ণ বিষয়। সি মানে ক্যাপিটাল, মূলধন। এখানে সি হচ্ছে, এগুলোর অ্যাপ্লিকেশন তো আগে বোঝানো হয়েছে। সি মানে হচ্ছে ক্যাপিটাল, মানে মূলধন। আর আর হচ্ছে রেভিনিউ, মানে আয়, ব্যবসায় যে আয় হয়, লাভ হবে, এটা। আর ইএক্স হচ্ছে এটা হচ্ছে এক্সপেন্সেস,
এক্সপেন্সেস মানে ব্যয়সমূহ। আরেকটা হচ্ছে ডি, ডি মানে হচ্ছে ড্রয়িংস, ড্রয়িংস হচ্ছে উত্তোলন। একটু মনোযোগ দাও, এই যে বর্ধিত রূপের মধ্যে মূল সমীকরণের মধ্যে পার্থক্য হচ্ছে শুধু এখানে, শুধু এইটুকুর মধ্যে পার্থক্য। এটা মূল সমীকরণে ছিল না, এ সমান এল প্লাস ই, ওখানে ই ছিল, ওখানে ই ছিল, এটা মূল সমীকরণ, এটা ই ছিল, ই এর পরিবর্তে আসছে সি প্লাস আর মাইনাস এক্স মাইনাস ডি। সি হচ্ছে ই মানে কি ইকুইটি মানে মালিকানা সত্ত্ব। এই মালিকানা সত্ত্ব যে নির্ণয় হবে বা কিভাবে মালিকানা সত্ত্ব হবে, কিভাবে মালিকানা সত্ত্ব নির্ণয় করতে হবে বা মালিকানা সত্ত্ব জিনিসটা কি, এটা বোঝানোর জন্যই এইগুলো আসছে। সি প্লাস আর মাইনাস এক্স মাইনাস ডি, সি মানে ক্যাপিটাল মানে মূলধন। মনোযোগ দাও, ব্যবসা শুরু করার সময় মালিক তার নিজস্ব তহবিল থেকে যা যা কিছু নিয়ে ব্যবসা শুরু করে সেগুলো হচ্ছে মূলধন। যেমন নগদ টাকা নিতে পারে, আগ্রহপত্র নিতে পারে, হ্যাঁ, ব্যাংক তহবিল নিতে পারে, পণ্য নিতে পারে, এগুলো সব তার মূলধন। এই মূলধনটা হচ্ছে মূল মালিকানা সত্ত্ব। তারপরে ই আর মানে রেভিনিউ, রেভিনিউ মানে আয় সমূহ। তখন মূলধনের সাথে ব্যবসা যে লাভ হবে, আয় হবে, এটা যোগ হবে। পরে মাইনাস এক্স, এক্স হচ্ছে এক্সপেন্সেস, এক্সপেন্সেস মানে ব্যয় সমূহ। ব্যবসা যে ব্যয় হবে, ব্যয়টাও মূলধন থেকে মাইনাস হবে। মাইনাস ডি, ডি মানে ড্রয়িংস, উত্তোলন। মালিক তার নিজস্ব প্রয়োজনে যে কোনো সময় নগদ অর্থ অথবা পণ্যদ্রব্য, হ্যাঁ, ব্যবসা থেকে উত্তোলন করতে পারে বা নিয়ে যেতে পারে, এই জন্য এটা মূলধন থেকে মাইনাস হবে। এরপরে যেটুকু হবে, এই কাজটা করার পরে, এই কাজটুকু কিভাবে হবে বুঝাই দিলাম। প্রথমে সি আসবে মানে মূলধন আসবে, তারপরে আর আসবে মানে রেভিনিউ আয় সমূহ আসবে, এরপরে ইএক্স আসবে মানে ব্যয় সমূহ মাইনাস হবে, তারপর ডি আসবে ড্রয়িংস মানে উত্তোলন মাইনাস হবে। তারপরে যেটা হবে এটার নামই হচ্ছে ইকুইটি বা মালিকানা সত্ত্ব। এই সমীকরণের ভিত্তিতেই যত হিসাব বিজ্ঞানের গাণিতিক সমস্যা আছে, সমাধান আছে, সবগুলো এই সমীকরণের উপরে বিদ্যমান। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এরপরে আমরা যাব গেল লেনদেন, তারপরে গেল হিসাব সমীকরণ। এরপরে আমরা যাব যে ব্যবসার, একটু সংক্ষিপ্ত আকারে আলোচনা করতে চাই। ব্যবসার কিছু দলিল পত্রাদি সম্পর্কিত, ব্যবসায়িক দলিল পত্রাদি, ব্যবসায়িক দলিল পত্রাদি সম্পর্কে একটু আলোচনা করব। দলিল পত্রাদি অল্প সময়, মনোযোগ দাও। ব্যবসায়িক দলিল পত্রাদি হচ্ছে যে সকল প্রমাণপত্র, দলিল মানে প্রমাণপত্র, যে কোনো জমি কিনতে গেলে দলিল লাগে, এরকমই দলিল মানে প্রমাণপত্র, ব্যবসায়িক প্রমাণপত্র। এখানে ব্যবসায়িক প্রমাণপত্রের মধ্যে 5-6টা আছে, আমি একটু নাম লিখছি এবং তারপরে বোঝাচ্ছি লিখে লিখে। 1 চালান, 2 ক্যাশ মেমো, এটি তোমাকে চিনতে হবে, জানতে হবে, ক্যাশ মেমো। তারপরে ভাউচার, এরপরে ডেবিট নোট, ক্রেডিট নোট, এটি হচ্ছে ব্যবসায়িক দলিল পত্র। যেমন একটু মনোযোগ দাও, আমি এভাবে বুঝাই, আর লিখবো না। চালান হচ্ছে পণ্য বাকিতে বা ধারে পণ্য ক্রয় বিক্রয়ের দলিল, প্রমাণস্বরূপ দলিল, প্রামাণ্য দলিল। পণ্য ধারে পণ্য ক্রয় বিক্রয়ের প্রামাণ্য দলিল হচ্ছে চালান। ক্যাশ মেমো হচ্ছে নগদে পণ্য ক্রয় বিক্রয়ের প্রমাণপত্র হচ্ছে ক্যাশ মেমো। পরে হচ্ছে ভাউচার হচ্ছে
ব্যবসায়ের আয় ব্যয় সংক্রান্ত দলিল পত্রাদি। তার মানে ভাউচার আবার এখানে দুই প্রকার। ভাউচার এখানে আবার দুই প্রকার। একটা হচ্ছে ডেবিট ভাউচার, আর একটা ক্রেডিট ভাউচার। ডেবিট ভাউচার আর একটা হচ্ছে ক্রেডিট ভাউচার। ভাউচার হইল দুই প্রকার। ভাউচার মানে হচ্ছে ব্যবসায়ের আয় ব্যয়ের প্রামাণ্য দলিল। চালান হচ্ছে ধারে ক্রয় বিক্রয়ের প্রামাণ্য দলিল। ক্যাশ মেমো হচ্ছে নগদে পণ্য ক্রয় বিক্রয়ের প্রামাণ্য দলিল। আর ভাউচার হচ্ছে ব্যবসার আয় ব্যয়ের প্রামাণ্য দলিল। এখন ভাউচার আবার দুই প্রকার, ডেবিট ভাউচার, ক্রেডিট ভাউচার। ডেবিট ভাউচার হচ্ছে ব্যবসায়ের ক্রয় এবং ব্যয় সংক্রান্ত প্রামাণ্য দলিল। আর ক্রেডিট ভাউচার হচ্ছে পণ্য বিক্রয় এবং আয়ের জন্য প্রামাণ্য দলিল। এই গেল ভাউচার। পরে ডেবিট নোট, ক্রেডিট নোট। ডেবিট নোট হচ্ছে ব্যবসা করতে গেলে নগদ বাকি উভয়ই ব্যবসা করতে হবে, ক্রয় বিক্রয় করতে হবে। বাকিতে পণ্য ক্রয় করা হয়েছিল অন্য একজন ব্যবসায়ীর কাছ থেকে, সেই পণ্য কোনো কারণে চাহিদা মোতাবেক হয়নি বা নষ্ট হয়েছে, যে কোনো কারণে সেই পণ্য ফেরত দিতে হয়েছে। সেই ফেরতকৃত পণ্য কি কি পরিমাণ, কতটুকু পরিমাণ, কত দাম, দর দাম কি, হ্যাঁ, এইটুকু লিখে একটা কাগজের মধ্যে লিখে বিক্রেতার কাছে ওই পণ্যটা ফেরত দেওয়া হয়, পণ্যের সাথে ওই কাগজটা সহ। ওই যে কাগজটার মধ্যে পূর্ণ বিবরণ ছিল, কেন ফেরত, কতটুকু পরিমাণ, দাম কত ইত্যাদি, এই কাগজটার নামই হচ্ছে ডেবিট নোট। এবং এই ডেবিট নোটটা কে তৈরি করে? ক্রেতা। কার কাছে পাঠায়? বিক্রেতার নিকট, পণ্যের সাথে যেটুকু পণ্য ফেরত দেওয়া হয়। এবং এটার নাম হচ্ছে ডেবিট নোট। এই ডেবিট নোট পাওয়ার পর, পণ্য এবং ডেবিট নোট পাওয়ার পর ক্রেতাকে আবার একটি চিঠির মাধ্যমে জানিয়ে দেয় যে আমি আপনার প্রদানকৃত ফেরত পণ্য, এই পণ্য এত টাকা দাম আমি পেয়েছি। এই চিঠিটার নামই হচ্ছে ক্রেডিট নোট। তার মানে ক্রেডিট নোট কে তৈরি করে? বিক্রেতা। আর ডেবিট নোট কে তৈরি করে? ক্রেতা। এই হচ্ছে তোমাদের ব্যবসায়িক দলিল পত্রাদি। এই কয়টা দলিল পত্রাদি অনুসরণ করেই ব্যবসায়ীর হিসাব রক্ষক হিসাবগুলো সম্পন্ন করে। গেল ব্যবসায়িক দলিল পত্রাদি। এখন আমরা হিসাবগুলো দেখব। হিসাব কত প্রকার? হিসাবের প্রকারভেদ আমি আগেই বলেছিলাম তোমাদেরকে। হিসাব বিজ্ঞান গাণিতিক প্রবলেম সলভ করার জন্য যে হাতিয়ারগুলো দরকার, অস্ত্রগুলো দরকার, তথ্য উপাত্তগুলো দরকার, এগুলো আমি তোমাদেরকে আজকে ভালো করে বোঝানোর চেষ্টা করব। শেষে একটা অঙ্ক করাবো, দেখবো হালকা একটু হয় কিনা। কিন্তু এখন হিসাবের প্রকারভেদগুলো দেখাবো। হিসাব হচ্ছে দুইভাবে হিসাব প্রকারভেদ ধরা হয়। একটা হচ্ছে সনাতন পদ্ধতিতে হিসাব তিন প্রকার। যেমন সম্পত্তিবাচক হিসাব, দুই ব্যক্তিবাচক হিসাব, তিন নামিক হিসাব। নামিকের আরেকটা নাম আছে আয় ব্যয় হিসাব। নামিক অথবা আয় ব্যয়। সনাতন পদ্ধতিতে হিসাব হচ্ছে
তিন প্রকার। এখন আর একটা যাই আধুনিক পদ্ধতিতে। আধুনিক পদ্ধতিতে হিসাব কত প্রকার দেখি। আধুনিক পদ্ধতিতে হিসাব 5 প্রকার, যথা সম্পদ, দায়, আয়, ব্যয়, মালিকানা সত্ত্ব। মালিকানা সত্ত্ব এই হচ্ছে হিসাবের প্রকারভেদ। এগুলো ভালো করে মাথায় রাখতে হবে, মগজ রাখতে হবে স্থায়ীভাবে, বিলম্ব করা যাবে না। হিসাব সনাতন পদ্ধতিতে 3 প্রকার: সম্পত্তিবাচক হিসাব, ব্যক্তিবাচক হিসাব, নামিক বা আয়ব্যয়বাচক হিসাব। দেখো, সম্পত্তিবাচক, সম্পদ। ব্যক্তিবাচক, এখানে ব্যক্তিবাচকের মধ্যে দায়ও আছে, পাওনাদার আছে, আর এখানে দেনাদার আছে। নামিক হিসাব হচ্ছে আয় ব্যয় হিসাব, ব্যবসার যে আয় ব্যয়, এটা হচ্ছে নামিক হিসাব। আর আধুনিক পদ্ধতিতে বিশেষ করে আরেকটা কথা মনে রাখো, বর্তমানে কিন্তু আমরা এই সনাতন পদ্ধতিতে 3 প্রকার হিসাব, এই 3 প্রকার হিসাব দ্বারা অঙ্ক করা হয় না। এখন বর্তমানে এই আধুনিক পদ্ধতিতে 5 প্রকার হিসাব আছে, এই 3টাই কিন্তু 5 প্রকার করা হয়েছে। এই 3টার মধ্যে এই 5টাও আছে। সুতরাং এই আধুনিক পদ্ধতিতে 5 প্রকার হিসাব আছে, এই 5 প্রকার হিসাব দ্বারাই বর্তমানে অঙ্ক করা হচ্ছে। সুতরাং এটা যা জেনে রাখো, হয়তো উপরের ক্লাসে আছে 9, 10 এ নাই, এটা আমরা মুছে ফেললাম। আমরা শুধু আধুনিক পদ্ধতিতে যে হিসাব 5 প্রকার, এটা নিয়ে আলোচনা করব। ঠিক হিসাব: সম্পদ, দায়, আয়, ব্যয়, মালিকানা সত্ত্ব। সম্পদ হচ্ছে ব্যবসার যত রকম সম্পদ আছে, স্থায়ী, অস্থায়ী বা স্থায়ী, চলতি, সবগুলোকে একসাথে এই সম্পদ শব্দ দ্বারা বোঝানো হয়েছে। 2, দায়, ব্যবসার জন্য যে দায়গুলো আছে, পাওনাদার আছে, ঋণ আছে, ব্যাংক ঋণ, এরকম যেগুলো দিতে হবে, আইনগতভাবে দিতে বাধ্য, সেগুলো হচ্ছে দায়। এরপরে আয়, ব্যবসা করতে গেলে একটা নির্দিষ্ট সময়ে হিসাব কিতাব করে দেখা যায় ব্যবসায় লাভ হয়েছে বা আয় হয়েছে, এটা হচ্ছে ব্যবসার আয় হিসাব। এরপরে ব্যয়, বিভিন্ন রকম ব্যয় আছে। পরে 5 নম্বর হচ্ছে মালিকানা সত্ত্ব, মালিকের কি কি অধিকার, এগুলো হচ্ছে মালিকানা সত্ত্ব। এখন এই 5 প্রকার হিসাবকে আমরা ডেবিট ক্রেডিট কিভাবে করব, এটার নিয়ম আছে কিছু। ডেবিট ক্রেডিট নির্ণয়ের নিয়ম আছে কিছু। এই ডেবিট ক্রেডিট নির্ণয়ের নিয়মগুলো আমরা এখন দেখব। কি লিখবো শিরোনাম? হিসাবে ডেবিট ক্রেডিট নির্ণয়ের নিয়মাবলী। ডেবিট ক্রেডিট নির্ণয়ের নিয়মাবলী। আরেকটা কথা বলি, সবাই হয়তো মনে মনে ত্যক্ত হচ্ছে আমার প্রতি, কারণ আমি অনেক বক করছি, পেশাল পারছি, কোনো অঙ্ক করতেছি না। কিন্তু একটা জিনিস ভালো করে বোঝো, যদি আমরা অঙ্ক করার জন্য যেগুলো হাতিয়ার দরকার, যেগুলো তত্ত্বপাত্র দরকার, সেগুলো যদি ভালো করে না বুঝি, আমি অঙ্ক করে গেলাম, আমি বুঝতেছি, কিন্তু তোমরা আমি কি করাচ্ছি অঙ্ক সেটা যদি না বুঝো, তাহলে আমি অঙ্ক করলে তো লাভ নাই। এই জন্য আজকে আমি অঙ্ক করার জন্য যেগুলো অতীব জরুরি জিনিস, তত্ত্বপাত্র, এগুলো বোঝাচ্ছি। হয়তো আগামী ক্লাস থেকে আমি অঙ্ক করাবো, তখন তোমরা অতি সহজে আমার অঙ্কগুলো বুঝতে পারবে। নিয়ম প্রথমে কি আছে? 1 নম্বরে আছে সম্পদ। এই সম্পদ হচ্ছে এই সম্পদ হচ্ছে কখন ডেবিট হয়? বৃদ্ধি পেলে ডেবিট, আর হ্রাস পেলে ক্রেডিট। মনে রাখতে হবে। সম্পদ
বৃদ্ধি পেলে ডেবিট হবে, হ্রাস পেলে ক্রেডিট হবে। বৃদ্ধি মানে বাড়লে, হ্রাস পেলে মানে কমে গেলে। এটা মনে রাখতে হবে, একদম মুখস্থ, বুঝে মুখস্থ। সম্পদ যদি বোঝা মানে কি, ব্যবসার সম্পদ বাড়লো না কমলো, এটা তো বুঝি সবাই। সুতরাং ব্যবসার সম্পদ যে কোনো ভাবে হোক, সেটা তরল সম্পদ হোক, স্থায়ী সম্পদ হোক, চলতি সম্পদ হোক, যে কোনো সম্পদ যদি ব্যবসা বৃদ্ধি পায়, তাহলে যেটুকু সম্পদ বৃদ্ধি পেলো সেটুকুকে আমরা ডেবিট করব, আর যেটুকু সম্পদ হ্রাস পেলো ওটা দিকে সেটুকু আমরা ক্রেডিট করব। এই হচ্ছে সম্পদ। এরপরে আমরা যাব ব্যয়। যে দুইটা মিল আছে এই দুইটা আগে আমরা লিখছি। ব্যয় একই রকম, ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট, বৃদ্ধি পেলে ডেবিট, আর হ্রাস পেলে ক্রেডিট, হ্রাস পেলে ক্রেডিট। এই গেল সম্পদ আর ব্যয় একই রকম। এরপরে কি আছে, আয়। আয় হচ্ছে হ্রাস পেলে ডেবিট, আয় হ্রাস পেলে ডেবিট, আর বৃদ্ধি পেলে ক্রেডিট, বৃদ্ধি পেলে ক্রেডিট। সরি, হ্রাস পেলে ডেবিট, বৃদ্ধি পেলে ক্রেডিট। এটা হচ্ছে আয়। এরপরে যাব আমরা 4 নম্বরে দায়, 5 নম্বরে মালিকানা সত্ত্ব, মালিকানা সত্ত্ব। এটারও এই দুইটারও আয়ের মতোই, হ্রাস পেলে ডেবিট, হ্রাস পেলে ডেবিট, আর বৃদ্ধি পেলে ক্রেডিট। এরকম হ্রাস, ডেবিট, বৃদ্ধি, ক্রেডিট। এক কথা 5 প্রকার হিসাবের মধ্যে সম্পদ আর ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট, হ্রাস পেলে ক্রেডিট। মনে রাখবা, এটা মনে রাখার সহজ পদ্ধতি। 5 প্রকার হিসাবের মধ্যে সম্পদ আর ব্যয় হচ্ছে বৃদ্ধি পেলে ডেবিট, হ্রাস পেলে ক্রেডিট। আর বাকি 3টা আয়, দায়, মালিকানা সত্ত্ব, হ্রাস পেলে ডেবিট, বৃদ্ধি পেলে ক্রেডিট। এই হচ্ছে হিসাবের প্রকারভেদ এবং হিসাবগুলো ডেবিট ক্রেডিট করণের নিয়মাবলী। গেল। এখন আমি তোমাদেরকে যেটুকু পড়াইছি এর মধ্যে সারসংক্ষেপটা আমি একটু বুঝিয়ে দিচ্ছি, একটু মনোযোগ দিয়ে শোনো। সারসংক্ষেপ হচ্ছে, প্রথমেই তোমাকে লেনদেনটা চিনতে হবে, চিহ্নিত করতে হবে যে কোনটি লেনদেন কোনটি লেনদেন নয়। আশা করি সেটা তোমরা চিহ্নিত করতে পারবে। দ্বিতীয়ত হচ্ছে সমীকরণ, হিসাবের যে সমীকরণ আছে, সূত্রটা আছে, এটাই হচ্ছে আসল জিনিস। এই সূত্র দিয়েই সকল গাণিতিক, হিসাব বিজ্ঞানের গাণিতিক প্রবলেম সলভ হবে। এবং এই সূত্রটা মুখস্থ মনে রাখতে হবে, বুঝে মুখস্থ করতে হবে। প্রত্যেকটা উপাদান সম্পর্কে ধারণা থাকতে হবে, বাংলা, ইংরেজি সহ। এরপরে গেল কি, ব্যবসায়িক প্রমাণপত্র। এই প্রমাণপত্রগুলো চিনতে হবে, কারণ হিসাবে কি ভুল হইলো না শুদ্ধ হইলো, এটা তো প্রমাণপত্র দিয়ে প্রমাণ করতে হবে যে ভুল হয়েছে না শুদ্ধ হয়েছে। সুতরাং প্রমাণপত্রটি তোমাকে চিনতে হবে। এরপরে হিসাবের প্রকারভেদ। হিসাব হল 5 প্রকার। এই 5 প্রকার হিসাব একদম মুখস্থ রাখতে হবে, এবং এই 5 প্রকার হিসাবের মধ্যে কোন কোন হিসাব কখন ডেবিট হবে, কখন ক্রেডিট হবে, এটা বুঝাইলাম। এটা মনে রাখতে হবে। এই এখন যেগুলো বললাম, এগুলি হচ্ছে একমাত্র হিসাব বিজ্ঞানের গাণিতিক সমস্যা সমাধানের হাতিয়ার বা অস্ত্র বা তথ্য উপাত্ত যাই বলো। এইগুলো যদি মাথায় থাকে, এখন অঙ্ক করতে গেলে অঙ্ক সহজেই তোমরা বুঝতে পারবা। এখন দেখো তোমরা, আমি তোমাদের একটা ছোট্ট একটা 2-3টা করাবো, 2-3টা লেনদেন লিখবো, একটু খেয়াল করে দেখো। 1 নম্বর লেনদেন লিখলাম যে নগদ 50,000 টাকা নিয়ে জনাব মারুফ ব্যবসা শুরু করল।
একটা লেনদেন লিখলাম, নগদ 50,000 টাকা নিয়ে জনাব মারুফ ব্যবসা শুরু করলো। 1 নম্বরে তারিখ দিলাম না, ক্রমিক নং দিলাম। আচ্ছা, তারপরে হচ্ছে নগদে ক্রয় 30,000 টাকা, 30,000 টাকার পণ্য নগদে ক্রয় করা হয়েছে। এরপরে ব্যাংকে জমা দেওয়া হয়েছে 2,000 টাকা। এরপরে নগদে বিক্রয় হচ্ছে 37,000 টাকা। এই 4টা লেনদেন আমি দেখলাম, 4টাই লেনদেন, এর কোনো ঘটনা 4টাই কিন্তু লেনদেন। নগদ এত টাকা নিয়ে ব্যবসা শুরু করছে, এটা লেনদেন, কারণ নগদ টাকা নিয়ে ব্যবসা শুরু করাতে ব্যবসার নগদ অর্থ বৃদ্ধি পেয়েছে এবং সাথে সাথে এই টাকাটা আবার মূলধন হিসাবেও বৃদ্ধি পেয়েছে, সুতরাং এটি লেনদেন। 2, নগদে ক্রয় 30,000 টাকা। নগদে পণ্য ক্রয় করাতে কি হয়েছে, ব্যবসার নগদ অর্থ হ্রাস পেয়েছে এবং ক্রয় বাবদ ব্যয় বৃদ্ধি পেয়েছে, সুতরাং এটি লেনদেন। 3, ব্যাংকে জমা 2,000 টাকা। ব্যাংকে জমা দেওয়া হয়েছে নগদ টাকা, সুতরাং নগদ অর্থ হ্রাস পেয়েছে এবং ব্যাংক জমা বৃদ্ধি পেয়েছে। দুইটাই সম্পদ, এক সম্পদ বৃদ্ধি আর এক সম্পদ হ্রাস পেয়েছে, সুতরাং এটি লেনদেন। 4 নম্বর, নগদে বিক্রয় 37,000 টাকা। নগদে বিক্রি করলে নগদ টাকা বৃদ্ধি পেয়েছে, পণ্য কমে গেছে, সুতরাং বিক্রয় বৃদ্ধি পেয়েছে। আয় বাড়ছে, নগদ কমছে, সুতরাং নগদ বৃদ্ধি পেয়েছে, এটা লেনদেন। এই 4টা লেনদেনকে আমরা প্রয়োজন তোমরা লিখে ফেলো খাতায়। এই 4টা লেনদেনকে আমরা এখন হিসাবভুক্ত করব। কিভাবে এটাকে আমরা লিখবো? ধরো এটার প্রশ্নটা হচ্ছে যে উল্লেখিত 4টি লেনদেনকে কারণ সহ ডেবিট ক্রেডিট নির্ণয় করো। আমরা এখন কারণ সহ ডেবিট ক্রেডিট নির্ণয় করব এই 4টা হিসাবকে। একটু মনোযোগ দাও, দেখো প্রথমেই তারিখ নাই, ক্রমিক নং আছে, তারপরে কি আছে, সংশ্লিষ্ট হিসাব আছে, ডেবিট ক্রেডিট আছে, কারণ আছে। প্রথমে কি লিখবো? ক্রমিক নং। আমি প্রশ্নটা কিন্তু দিয়ে দিলাম, তোমরা লিখছো, আমি মুছে ফেলছি 4টা লেনদেন। এরপরে সংশ্লিষ্ট হিসাব। এটার প্রশ্নটা কি বলছিলাম যে উল্লিখিত 4টি লেনদেনকে কারণ সহ ডেবিট ক্রেডিট নির্ণয় করো। এখন কি না, ডেবিট অথবা ক্রেডিট, আর এখানে কারণ লিখতে বলছে, কারণ সহ। অল্প সময়, বেশিক্ষণ না। 1 নম্বরে কি বলা হয়েছিল, 50,000 টাকা নগদ নিয়ে মারুফ ব্যবসা শুরু করেছে। প্রত্যেকটা লেনদেনের মধ্যে 2টি পক্ষ থাকবে, ওই যে বলছিলাম লেনদেনের বৈশিষ্ট্য। সুতরাং নগদ টাকা নিয়ে ব্যবসা শুরু করাতে এখানে 2টি পক্ষ আছে, মানে হিসাব। পক্ষ মানে হিসাব। কি কি পক্ষ আছে? নগদান হিসাব আর হচ্ছে মূলধন হিসাব। কারণ মালিক ব্যবসা শুরু করার সময় তার নিজস্ব তহবিল থেকে যা কিছু নিয়ে ব্যবসা শুরু করে ওইটাই হচ্ছে তার মূলধন। সুতরাং এখানে নগদ টাকাও বৃদ্ধি পেয়েছে, ব্যবসাতে মূলধনও বৃদ্ধি পেয়েছে। নগদ টাকা হচ্ছে সম্পদ, মূলধন হচ্ছে মালিকানা সত্ত্ব। তাহলে সম্পদ যদি বৃদ্ধি পায় তাহলে কি হয়? ডেবিট হয়। আর মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেলে ক্রেডিট হয়। সুতরাং এখানে নগদান হিসাব ডেবিট হবে, নগদান হিসাব ডেবিট, আর মূলধন হিসাব ক্রেডিট। মূলধন হিসাব ক্রেডিট। একটু মনোযোগ দাও, একটু আগে আমি যে অস্ত্রগুলো দেখালাম, এখন অঙ্ক করতেছি, অনেক সহজ মনে হবে। যে লেনদেনটা কি ছিল, যে নগদ 50,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করেন, তাহলে ব্যবসায় কি হয়েছে, নগদ অর্থ 50,000 বৃদ্ধি পেয়েছে এবং শুরু করার সময় যেগুলো মালিক নিয়ে ব্যবসা শুরু করে ওইগুলো তার মূলধন বৃদ্ধি পেয়েছে। তাহলে নগদ অর্থ বৃদ্ধি পেয়েছে, নগদ অর্থ সম্পদ বৃদ্ধি পেলে কি হয়? ডেবিট হয়। আর মূলধন বৃদ্ধি পেয়েছে, মূলধন হচ্ছে মালিকানা সত্ত্ব, মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেলে কি হয়? ক্রেডিট হয়। একটু আগে বলেছিলাম। এখন কারণ হচ্ছে সম্পদ বৃদ্ধি। নগদ টাকা ডেবিট হয়েছে কারণ নগদ টাকা বাড়ছে, এটা হলো সম্পদ বৃদ্ধি। আর মূলধন ক্রেডিট হয়েছে মানে মালিকানা সত্ত্ব বৃদ্ধি। মূলধন বাড়ছে, মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেয়েছে, এই জন্য এটা
ক্রেডিট হয়েছে, ওটা ডেবিট হয়েছে। এই গেল 1 নাম্বার লেনদেন। নাম্বার 2 নম্বর লেনদেন হচ্ছে কি বলা হয়েছিল, নগদে পণ্য ক্রয়। নগদে যদি ক্রয় হয়, নগদ টাকা দিয়ে তুমি পণ্য কিনে আনছো, তাহলে কি ক্রয় মানে ক্রয় করছো মানে ব্যয় বৃদ্ধি পেয়েছে। তো ব্যয় বৃদ্ধি পেলে কি হয়, ডেবিট হয়। ক্রয় হিসাব ডেবিট, ক্রয় হিসাব ডেবিট। আর ক্রয়টা কিভাবে করছো, নগদে। ক্রয় এবং বিক্রয় বিভিন্নভাবে হতে পারে, 4 পদ্ধতিতে হতে পারে। যেমন নগদে হতে পারে ক্রয়, বাকিতে হতে পারে, চেকের মাধ্যমে হতে পারে, বিলের মাধ্যমে হতে পারে। ক্রয় 4 পদ্ধতিতে হতে পারে, তেমনি বিক্রয়ও 4 পদ্ধতিতে হতে পারে। নগদে হতে পারে, বাকিতে হতে পারে, বিলের মাধ্যমে হতে পারে, চেকের মাধ্যমে হতে পারে। এখানে যেভাবে হবে সেভাবে ডেবিট ক্রেডিট করতে হবে। এখানে ক্রয় হয়েছে নগদে, সুতরাং নগদ টাকা কমে গেছে। যদি চেকে হতো ব্যাংকের টাকা কমে যেত। যদি ধারে হইতো বাকিতে, তাহলে পাওনাদার বৃদ্ধি হইতো। এখানে নগদে হয়েছে, নগদ টাকা কমে গেছে। তাহলে নগদ টাকা যদি কমে যায়, নগদ টাকা হচ্ছে ব্যবসার সম্পদ, সম্পদ যদি কমে তাহলে কি হবে, ক্রেডিট হবে। নগদান হিসাব ক্রেডিট। কারণ কি হবে, ক্রয় ডেবিট কেন, ব্যয় বৃদ্ধি, ব্যয় বৃদ্ধি। আর নগদান হিসাব ক্রেডিট কেন, সম্পদ কমে গেছে, হ্রাস, সম্পদ হ্রাস পেয়েছে। কারণ নগদ টাকাতে পণ্য ক্রয় করাতে নগদ টাকা ব্যবসার কমে গেছে, তার মানে সম্পদ হ্রাস পেয়েছে। নাম্বার 3 নম্বর লেনদেন কি ছিল, ব্যাংকে জমা দেওয়া হলো 2000 টাকা। একটু খেয়াল করে দেখো, তোমাদের খাতায় লিখছো হয়তো বা, দেখো ব্যাংকে জমা দেওয়া হলো 2000 টাকা। তাহলে ব্যাংকে জমা দিছ, ব্যাংকে যে ব্যবসার অ্যাকাউন্ট আছে, হিসাব আছে, ব্যাংক হিসাব আছে, ওই ব্যাংক হিসাবে জমা দিছ। তার মানে কি, ওইটাও ব্যবসার টাকা, ব্যাংকে জমা আছে। আর যে টাকাটা জমা দিছ ওই টাকাটা ব্যবসাতে নগদ ছিল। তাহলে নগদ টাকা ব্যবসার কমে গেছে আর ব্যাংক জমা বৃদ্ধি পেয়েছে। দুইটাই সম্পদ, ব্যাংক জমা এটাও সম্পদ, নগদ অর্থ এটাও সম্পদ। তাহলে এক সম্পদ বৃদ্ধি পেয়েছে আর এক সম্পদ হ্রাস পেয়েছে, সুতরাং একটা ডেবিট আর একটা ক্রেডিট। তাহলে ডেবিট কোনটা, ব্যাংক হিসাব, কারণ ব্যাংকের টাকা বৃদ্ধি পেয়েছে, ব্যাংকে জমা দিছ, ব্যাংকের টাকা বৃদ্ধি পেয়েছে, ব্যাংক জমা ডেবিট। আর ক্রেডিট হচ্ছে নগদ টাকা কমে গেছে, নগদ এটাও সম্পদ, এটা কমছে, এটা ক্রেডিট, ক্রেডিট। এখন কারণ হচ্ছে ব্যাংক হিসাব সম্পদ বৃদ্ধি, সম্পদ বৃদ্ধি, আর এখানে হচ্ছে সম্পদ হ্রাস। এই হচ্ছে 3 নাম্বার লেনদেন। এইভাবে 4 নম্বর লেনদেনটা হচ্ছে নগদে পণ্য বিক্রয়। তাহলে নগদে যদি বিক্রি করে থাকি তাহলে নগদ টাকা বৃদ্ধি পাবে, নগদ টাকা সম্পদ, নগদান হিসাব দিবি। আর বিক্রয় হচ্ছে আয়, আয় বৃদ্ধি পেলে বিক্রয় হিসাব ক্রেডিট, সেম জিনিস। এখন অঙ্ক করলে তোমরা সহজেই বুঝতে পারবা। আমি অনেক কথা বললাম, অনেক কিছু বোঝানোর চেষ্টা করলাম, জানি না তোমরা কতটুকু বুঝছো, তবে আমি আশা করি, আমার আশা, যদি মনোযোগ দিয়ে তোমরা আমার ক্লাসটা দেখে থাকো, কথাগুলো শুনে থাকো, তাহলে হিসাব বিজ্ঞানের যে মূল তথ্যগুলো, মূল উপাত্তগুলো, মূল হাতিয়ারগুলো অবশ্যই 100% না বুঝলেও 70%, 80% বুঝতে পারছো। এবং এরপরের ক্লাস থেকে যদি আমি তোমাদেরকে গাণিতিক প্রবলেম সলভ করাই, অঙ্ক করাই, তাহলে তোমরা সহজেই অঙ্কটা ধরতে পারবে যে আমি কোথায় কি লিখছি, কোথায় ডেবিট লিখছি, কেন ডেবিট লিখছি, সহজেই বুঝতে পারবে আশা করি। তাই আজ আমি তোমাদের আর কষ্ট দিতে চাই না, এখন আমি তোমাদের কাছ থেকে বিদায় নিতে চাই। তোমরা সকলেই ভালো থাকবে, সুস্থ থাকবে। হ্যাঁ, এখনো কিন্তু করোনার মহামারী আমাদের বিশ্ব থেকে, আমাদের পৃথিবী থেকে যায়নি, বিশেষ করে আমাদের বাংলাদেশ থেকেও যায়নি। অন্যান্য কিছু কিছু দেশে হয়তো এটা হ্রাস পাচ্ছে, এটার প্রাদুর্ভাব হ্রাস পাচ্ছে, কিন্তু আমাদের এই বাংলাদেশে কিন্তু এখনো হ্রাস পাচ্ছে না, বরং বৃদ্ধি পাচ্ছে। কবে যে হ্রাস পাবে আল্লাহ জানেন। আল্লাহর কাছে সবাই দোয়া করো এবং স্বাস্থ্যবিধি মেনে চলো, বাসায় থাকো, সুস্থ থাকো। সবার জন্য আমি দোয়া করি, আমার জন্য সবাই দোয়া করবে। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।